আমার এই গল্পের জগতে তোমাদের স্বাগত, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক একটা দরজা, যে দরজা খুললেই আর যাত্রার শেষ থাকে না। আজকের গল্পের নাম এখন বসন্তকাল। আরও কিছু হয়তো প্রলয় বলতো, কিন্তু ততক্ষণেই তার মা মানে মিসেস নন্দী এলেন। এসেই তয়শ্রীকে দেখে বলে উঠলেন, তোয়া, এত বছর পর দেখছি তোকে। কত বছর হয়ে গিয়েছে বলতো? ও মা, কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটাকে। প্রলয়ের সাথে একই ট্রেনে নামলি বুঝি? আজ এতগুলো সারপ্রাইজ তয়শ্রীর হজম হবে না মনে হয়। একদিকে স্কুলের প্রথম বেঞ্চে ফেলে আসা প্রথম ভালোবাসা, তার উপর আন্টি, যার সাথে সম্পর্কটার কথা অন্য একদিন বলা যাবে। তয়শ্রী ওনার পা ছুঁয়ে প্রণাম করার পর বলে উঠল, কেমন আছো আন্টি? মিসেস নন্দী এক দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, তোর মা যেমন আছে আমিও তেমনই রে। ছেলেমেয়েরা বাইরে পড়ে থাকলে কোনো মা ভালো থাকে বলতো? তয়শ্রী মৃদু হেসে বলে উঠল, ছেলেমেয়েরা তো আর ইচ্ছে করে পড়ে নেই, ওদেরও ইচ্ছে করে মা বাবার সাথেই থাকতে। আমি তো তোমার ডায়াবেটিসের হালচাল কেমন আছে সেটাই জিজ্ঞেস করছি। লুকিয়ে মিষ্টি খাওয়া হয় আর? এখন তো আর বারণ করবার কেউ নেই, নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়, তাই এখন অনেকটা বাধ্য হয়ে গেছি। শাসন করার লোক থাকলে বোধ হয় এতটাও বাধ্য হতাম না। এসব কথা পরে হবে, আবহাওয়া খুব খারাপ, এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা আর ঠিক হবে না। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই দুর্যোগে তুই বাড়ি ফেরার কথা একদম ভাবিস না। আজ রাতটা আমাদের বাড়িতে কাটাবি, কাল সকালে কীরকম ওয়েদার সেটা বুঝবো, তারপর ডিসিশন নেব কাল বাড়ি যাবি কি না যাবি। তয়শ্রী মুখে কিছু বলল না, কিন্তু মিসেস নন্দীর দিকে তাকালো। ও যে কি বলতে পারে এই মুহূর্তে সেটা ঠিক আন্দাজ করেই মিসেস নন্দী আবারও বলে উঠলেন, রাস্তাতে একটাও গাড়ি নেই, তোর মাকে ফোন কর, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। মিসেস নন্দী বরাবরই এরকম নাছোড়বান্দা, তয়শ্রী সেটা ভালো করেই জানে। তাই ও বলে উঠল, আমার তো সামনে কিছুটা গেলেই পিসিমণির বাড়ি, দাদাকেই বললে ও নিয়ে যাবে। আমি বলছি সেটা তোর হচ্ছে না, বল, আমি তোর পর বুঝি। কি দরকার এত কিছু করার? আমরা যদি এখানে না থাকতাম তখন তুই পিসিমণির বাড়িতে যেতিস, তাহলে ঠিক আছে, কিন্তু আমরা তোর সাথে এখানে দাঁড়িয়ে আছি আর তুই দাদাকে ডাকবি বলছিস? এমন ওয়েদারে দাদাকে বাড়ির থেকে বের করার কোনো দরকার নেই। কেউ না থাকলে, কোনো উপায় না থাকলে আলাদা ব্যাপার ছিল। আর তাছাড়া এমন নয় যে আমাদের বাড়িতে তুই কোনো দিন যাসনি। সপ্তাহের 4টে বিকেল কিন্তু আমাদের বাড়িতেই কাটতো, সেটা মনে আছে তো? পারমিতাও হোস্টেল থেকে এসেছে, তুই গেলে ওরও খুব ভালো লাগবে। তয়শ্রী আবারও কিন্তু কিন্তু করতেই মিসেস নন্দী বলে উঠলেন, কিন্তু আবার কি? একটা কথাই মেয়েটা শোনে না। এতক্ষণ প্রলয় সবটা শুনছিল চুপ করে। ওকে এমন নির্বাক শ্রোতার মতো দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস নন্দী বলে উঠলেন, তুই দাঁড়িয়ে দেখছিস কি? ওর ব্যাগগুলো তুলে নে। বেচারার কাছে এমনি 5-5টা ব্যাগ, তার উপর যদি আরও 2টো ব্যাগ নিতে বলে, তাহলে যে কোনো মানুষের এক্সপ্রেশন যেমন হয় ঠিক তেমনই অবস্থা এখন তার। আচ্ছা আন্টি, তুমি প্রলয়ের কাছে গিয়ে থাকো না কেন? পারমিতা তো হোস্টেলেই থাকে, তুমি তো ওখানেই শিফট হয়ে যেতে পারতে। পারমিতাও তাহলে উইকেন্ডে তোমাদের কাছে আসতে পারতো, কতটা ভালো হতো বলো তো? এতটা জার্নি করছো, সবাইকে এতটা জার্নি করতে হচ্ছে। বেশ বিজ্ঞ পরামর্শদাত্রীর মতো কথাটা তয়শ্রী বলে উঠল। তার উত্তরে মিসেস নন্দী খুব হতাশা নিয়ে বলে উঠলেন, এখন আর কোনো কিছু আগের মতো নেই রে। 2 ভাই বোনের মধ্যে একদম বনে না, ওদের নাকি মেন্টালিটি একদম আর ম্যাচ করে না। আমার সাথে যতটা না জেনারেশন গ্যাপ আছে ওদের, 2 ভাই বোনের মধ্যে তার থেকেও কয়েক গুণ বেশি জেনারেশন গ্যাপ। এখন তো ওরা আর একে অপরের সাথে কথাই বলে না। কিন্তু প্রলয় তো হোস্টেলে পড়তো, তার উপর সায়েন্স সিটির মতো জায়গাতে জব করে, শিক্ষিত, প্রতিষ্ঠিত, দেখে তো এমন কিছু মনে হয় না। হ্যাঁ, ওর বরাবরই একটু জড়তা আছে, কিন্তু যে কেউ বিশ্বাস করে না, বুঝলি তো?
আসল কথা কি বলতো, ওর 10টা 5টার চাকরি আর ফ্ল্যাটে ফেরা, নিজের কাজ নিজেই করে নেয়, ছুটিতে বাড়ি আসে, এই হলো ওর দুনিয়া। কিন্তু আন্টি, আগে তো সব ঠিকঠাকই ছিল। এখনও তো ঠিকঠাক থাকারই কথা ছিল রে। জানি না বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে নাকি ওদের। গল্পের পর্বটি শেষ হলো, কিন্তু গল্পটি এখনও শেষ হলো না। দ্বিতীয় পর্ব কেমন লাগলো তা অবশ্যই জানিও। আমি কাল আসছি এই গল্পের 3য় পর্ব নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আরও অনেক গল্প হবে।